আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প শুভানুধ্যায়ী। গল্পটি তাহলে শুরু করি। আরও কতদিন যে এভাবে ঘুরতে হবে কে জানে। এখনও তো অফিস থেকে নির্দিষ্ট করে কিছু বলতেই পারলো না কবে নাগাদ তোমার ফ্যামিলি পেনশনটা শুরু হবে। বাড়িতে এসে এই অনিশ্চয়তার কথাগুলো চৈতি যখন ওর মাকে বলছিল, একটা দীর্ঘশ্বাস ফেলে সুমনা দেবী প্রতিক্রিয়া দিলেন, কতদিন যে জমানো টাকায় চলবে তাও তো বুঝতে পারছি না। মা দেখো, আর 6টা মাস দেখব, তার মধ্যে কিছু সুরাহা না হলে একটা কোনো কাজে লেগে পড়ব। না না, সামনে তোর এমএ ফাইনাল পরীক্ষা, ভালো করে পড়াশোনা কর, দেখি আমি না হয় কোনো একটা কাজ শুরু করে দেব। সেলাইয়ের কাজটা তো জানি, মেয়েদের পোশাক আশাক ভালোই বানাতে পারি, কিছু তো একটা করতে হবেই। চৈতির বাবা ছিলেন সরকারি অফিসের একজন আধিকারিক। বছরখানেক হলো তিনি গত হয়েছেন। এমনিতে তো অবস্থা খারাপ হওয়ার কথা নয়, কিন্তু চিকিৎসায় মাত্রাতিরিক্ত খরচের ফলে সঞ্চয়ে টান পড়তেই ওদের আজ এই কঠিন অবস্থা। আর চলেও গেলেন তিনি অকালে। অন্যান্য আর্থিক সুবিধা যা পাওয়া গেছে তা দিয়ে ধার দেনা মিটিয়ে কিছু টাকা মেয়ের বিয়ের জন্য একেবারে সরিয়েই রেখেছেন সুমনা দেবী। ওই টাকায় কোনোভাবেই হাত দেওয়া যাবে না। এবারে যে অফিসে গেলি ওনারা কি বললেন? মা জিজ্ঞেস করলেন চৈতিকে। বললেন যে আগে যিনি আমাদের বিষয়টা দেখছিলেন তিনি বদলি হয়ে গেছেন, তা কাজটা উনি বেশি দূর করে যাননি। এখন যিনি আছেন তিনি একটা কাগজে লিখে দিলেন কি কি লাগবে, সেই সব ডকুমেন্টস তৈরি করে নিয়ে আমাকে জমা দিলে তবেই আবার আমাদের কাজটা শুরু করা যাবে। বলেছিস তো একটু তাড়াতাড়ি করে ছাড়ার জন্য? হ্যাঁ, বলবো না আবার। এখন যিনি আছেন স্বপ্নেন্দু মজুমদার, দেখে তো মনে হলো একটু দয়ামায়া সম্পন্ন, বয়সটাও অল্প, খুব অল্প দিনই হয়তো এই চাকরিতে যোগ দিয়েছেন। তা প্রয়োজনের কথা ভেবেই আমি ওনার মোবাইল নাম্বারটা চাইলে উনি ইতস্তত না করেই সেটা দিয়ে দিলেন, এবং আমাকে বললেনও যে কিছু জিজ্ঞাস্য থাকলে আমি যেন ফোনে জেনে নিই। এখন তাহলে ওই কাগজপত্রগুলো জোগাড় করার চেষ্টা কর, মা বললেন। ওই লিস্টটা যেখানে প্রয়োজনীয় কাগজপত্রের কথা লেখা ছিল সেগুলোতে একবার চোখ বুলিয়ে নিল চৈতি। এই ব্যাপারে এমনিতে কোনো অভিজ্ঞতাও নেই, আর এত সব আইনগত ব্যাপার স্যাপারও চৈতি বোঝে না। ও তাই ভাবল যে ওদেরই একজন পরিচিত পাবলিক নোটারির কাছে গিয়ে ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করবে। লিগ্যাল ইয়ার সার্টিফিকেট, এফিডেভিট, লেটার অফ রিনাউন্সিয়েশন, কী সব ভারী ভারী নাম ওর মাথার উপর দিয়ে কেমন যেন বেরিয়ে যাচ্ছে। ছুটির দিন দেখে চৈতি উকিল সাহেবের সাথে দেখা করতে গেলে প্রথমেই উনি ওকে সব বুঝিয়ে দিলেন। যেগুলো পারবেন সেগুলো উনিই করে দেবেন একটা নির্দিষ্ট পারিশ্রমিকের বিনিময়ে। আর লিগ্যাল ইয়ারের ব্যাপারে তিনি জিজ্ঞাসা করলেন এই শংসাপত্রটা কার থেকে আনতে হবে, ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট না কালেক্টর। কিন্তু জানতে গেলে তো অফিসের ওই ভদ্রলোককে আবার ফোন করতে হয়। লজ্জাও করছে চৈতির, ভাবছে উনি আবার বিরক্ত হবেন না তো। কিন্তু সঠিকভাবে জানতে গেলে তো এছাড়া আর কোনো উপায়ও নেই। যাই হোক, সব লজ্জা আপাতত দূরে সরিয়ে রেখে পরের দিন চৈতি নির্দিষ্ট নম্বরে ডায়াল করে নিজের পরিচয় দিল। হ্যাঁ হ্যাঁ, কি জানতে চান বলুন। ফোনের অপর প্রান্ত থেকে প্রথম জিজ্ঞাসা। না, বলছিলাম লিগ্যাল ইয়ার সার্টিফিকেটটা কার থেকে আনতে হবে? ওটা আপনার জেলার কালেক্টরের থেকেই সংগ্রহ করতে হবে। কালেক্টর বলতে? মানে আপনাদের ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। কিন্তু কি বলুন? আরও কিছু জিজ্ঞাসা থাকলে নির্দ্বিধায় আপনি তা করতে পারেন। মানে আমাদের তো ওই লেভেলে কেউ জানাশোনা নেই, কিভাবে যে জোগাড় করব ঠিক বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, পাড়ার কাউকে বলে দেখব পারে কি না। অন্যান্য কাগজপত্র রেডি? হ্যাঁ, ওগুলো হয়তো সামনের সপ্তাহেই পেয়ে যাব। ঠিক আছে, আপনি ওগুলোর ব্যবস্থা করে আমাকে একবার জানাবেন, আমি দেখছি কি করা যায়। কি বলল অফিস থেকে? মা জিজ্ঞেস করলেন চৈতিকে। বলল তো সব পেপার জোগাড় করে ওনাকে জানাতে। এবার মনে হয় একটু কাজ হতে পারে, তাই না?
ছেলেটার কথাবার্তা তো খুবই নম্র। দেখা যাক কতটুকু উপকার করেন আমাদের জন্য। না আঁচালে তো বিশ্বাস নেই, তবুও একটা আশা ওদের মনে বাসা বেঁধেছে। এটুকু সহযোগিতা তো আগে ওরা পায়নি। পরের সপ্তাহে সব কিছু হাতে পেয়ে চৈতি যথারীতি অফিসে ফোন করল, কিন্তু ওই প্রান্ত থেকে যখন কথাটা শুনল, এখন একটু ব্যস্ত আছি, আধ ঘন্টা বাদে ফোন করুন। চৈতির মনটা একটু খারাপ হয়ে গেল। মনে মনে ও ভাবতেও শুরু করে দিল, ইনিও কি তাহলে যথানিয়মে ওদের এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন? কিন্তু এড়িয়ে গেলেও ওকে তো লেগে থাকতেই হবে, যতক্ষণ পর্যন্ত ক্ষীণতম আশাটুকু বেঁচে থাকবে। 1 ঘন্টা বাদেই আবার ফোন করলো চৈতি। হ্যাঁ বলুন, প্লিজ কিছু মনে করবেন না। আসলে এমন একটা জরুরি কাজে তখন আটকা পড়ে গিয়েছিলাম, কোনো ফোন ধরার মতো অবস্থাতেও আমি ছিলাম না। না না, আমি কিছু মনে করিনি। আপনাদের তো আরও অনেক ইম্পর্ট্যান্ট কাজ করতে হয়, আমি জানি সেটা। আপনি বলেছিলেন তো অন্যান্য কাগজপত্র রেডি হয়ে গেলে আপনাকে জানাতে, তাই। ঠিক আছে, এবার আপনি একটা কাজ করবেন। যে কাগজগুলো রেডি হয়ে গেছে সেগুলোর সাথে আপনাদের পরিবারের প্রত্যেকের আধার এবং প্যান কার্ডগুলোর মূল এবং ফটোকপিগুলো নিয়ে এখানে চলে আসুন। আর ফটোকপিগুলো অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করে নেবেন। কবে গেলে আপনার সুবিধা হয়? আসুন না সামনের সোমবার। আর কিছু যদি মনে না করেন, আগের দিন আমাকে একটু মনে করিয়ে দেবেন। অবশ্যই। সব কিছু গোছগাছ করে অ্যাপয়েন্টেড দিনে চৈতি বেরিয়ে পড়ল। স্বপ্নেন্দু বাবুর উল্টো দিকের চেয়ারে অনুমতি নিয়ে বসে এক এক করে সব কাগজগুলো জমা দিল। ভদ্রলোক সেগুলো দেখতে দেখতেই বললেন, হ্যাঁ, অন্য সব পেপার ঠিকই আছে। আধারগুলোর দিকে চোখ বোলাতে বোলাতে বললেন, আপনাদের পরিবারে আপনি ও আপনার মা ছাড়া অন্য কোনো ভাই বোন নেই তো? না, আমি একমাত্র সন্তান। ঠিক আছে, আমি শুধু ফটোকপিগুলো রেখে দিচ্ছি, অন্য সমস্ত কিছু আপনি নিয়ে যান। যখন আবার বলবো তখন নিয়ে আসবেন। অনেক ধন্যবাদ স্যার, একটু দেখবেন যাতে তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ, দেখব বলেই তো আপনাকে ডাকলাম। আমি তো বুঝতে পারি আপনাদের কষ্টটা। আমি নিজেও তো একজন ভুক্তভোগী ছিলাম এক সময়। কিভাবে? আমি তখন কলেজে পড়ি। সরকারি স্কুলের শিক্ষক আমার বাবা তখন মারা যান। তখন আমাদের অবস্থা হয়েছিল ঠিক আপনাদের বর্তমান অবস্থার মতোই। দীর্ঘ 2 বছর লড়াই করার পরই মায়ের পেনশনটা মিলেছিল। ঘটনাক্রমে আমি এখন সেই পেনশন ডিপার্টমেন্টেই কর্মরত। ঈশ্বরের আশীর্বাদে মায়ে পয়ে এখন ভালোই আছি। তবে এখানে যতদিন আছি চেষ্টা করে যাব যাতে কেউ সহযোগিতার অভাব বোধ না করেন। সরি, অনেকগুলো পার্সোনাল কথা বলে ফেললাম অযাচিতভাবে। না না, এ কী বলছেন আপনি? খুব ভালো লাগলো আপনার এই অনুভূতির কথা শুনে। আচ্ছা, এখন তাহলে আমি আসি। নমস্কার। বাড়িতে গিয়ে যতক্ষণ না মাকে এইসব কথা বলতে পারছে, ওর যেন শান্তি হচ্ছে না। মাও সব শুনে টেনে বললেন, সত্যি ভগবান আছেন। এতদিন স্বপ্নেন্দু জানতো না চৈতির নাম ধাম কোনো কিছু। বসে বসে আধার কার্ডটা দেখে ও শুধু নামটাই জানতে পারল তাই না, ওরা কোথায় থাকে সে বিষয়েও একটা আন্দাজ পেল। ওদের দক্ষিণ কলকাতারই অন্য একটা জায়গায়। ওরা থাকে বালিগঞ্জ আর চৈতিরা ভবানীপুর। দেখতে দেখতে মাস 3 কেটে গেল। একদিন স্বপ্নেন্দু নিজেই ফোন করে চৈতিকে জানালো, আপনাদের সার্টিফিকেটটা পেয়ে গেছি। আপনি আগের সব কাগজপত্রগুলো নিয়ে এখানে আগামীকাল জমা দিয়ে যান। সত্যি এতটা উপকার যে পাবে চৈতি কখনোই তা কল্পনা করতে পারেনি। সার্টিফিকেটটার ব্যবস্থা করে দেওয়া ছাড়াও নিজের থেকে ফোন করে তা জানানো সত্যি আশাতীত। সব কিছু যখন জমা দেওয়া হয়ে গেল, স্বপ্নেন্দু বলল, আমরা এখন এইসব ডকুমেন্টস ট্রেজারিতে পাঠাবো। আরও কিছু ফর্মালিটিস আছে। আশা করছি মাস 6 মধ্যে একটা ব্যবস্থা হয়ে যাবে। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। না না, আমার তো এটাই কাজ, এটা আর এমন কি বেশি। আচ্ছা, একটা কথা এইমাত্র আমার মনে পড়ে গেল। আপনাকে যদি দরকারি কিছু মেসেজ পাঠাতে হয় তবে কিভাবে পাঠাবো জানা হলো না। হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাকে লিখে দিচ্ছি, আপনি পরে এক সময় নোট করে নেবেন। থ্যাংক ইউ।
মাস তিনেক বাদে একদিন ট্রেজারি অফিস থেকে একটা ফোন পেলেন চৈতির মা। নাম, ঠিকানা, ফ্যামিলি বৃত্তান্ত ইত্যাদি কনফার্ম করার উদ্দেশ্যে। কাজটা যে একটু গতি পেয়েছে এটা অন্তত বোঝা গেল এই ফোন থেকে, এবং তার ফলে মা ও মেয়ে দুজনেই খুব খুশি। এই খুশির বার্তাটা স্বপ্নেন্দুকে জানাতে খুব ইচ্ছা করলেও চৈতির কাছে যে ওর হোয়াটসঅ্যাপ নাম্বারটা নেই, সেদিন ওর মনে থাকলেও লজ্জায় ওটা চাইতে পারেনি। আবার ফোন করে যে জানাবে তাতে অহেতুক ওর কাজে বিঘ্ন ঘটবে, এটা ভেবেও মন সায় দিচ্ছে না। এক কথায় ওর মনটাতে যেন একটা প্রবল অস্বস্তি কাজ করছিল সেই মুহূর্তে। কিন্তু কি আশ্চর্য, কাক উড়ে যাবার সময় কাকের পায়ের চাপে তালটি পড়ে গেল না তালটি পড়ে গেল বলেই কাকটি উড়ে গেল। এই বিতর্কে না গিয়েও বলা যায় যে সেই দিনই রাতে চৈতি স্বপ্নেন্দুর একটা মেসেজ পেল। আশা করি এতদিনে কাজে কিছু অগ্রগতি বুঝতে পারা গেছে, আর খুব একটা বেশি সময় লাগার কথা নয়। সব কিছু ভালো মতো মিটে গেলে আমাকে জানিও। এই মেসেজের সম্বোধনে কিঞ্চিত পরিবর্তন, কিন্তু চৈতির নজর এড়িয়ে গেল না। তবে এটা নেহাতি টাইপও কি না সেই ব্যাপারে নিশ্চিত হতে ও আরও কিছুটা সময় নিতে চাইল। চৈতি শুধু ধন্যবাদটুকুই জানালো। লাজে আর সংকোচে ও আর বেশি দূর এগোতে পারল না। সত্যি সত্যি আরও ঠিক 4 মাসের মাথায় চৈতিদের বাড়িতে পেনশন প্রাপ্তির চিঠি আসলো। মা ও মেয়ে আনন্দে একেবারে উদ্বেলিত। এই প্রাপ্তির খবরে প্রথমেই যে কর্তব্যের কথা চৈতির মনে পড়ল তা হলো স্বপ্নেন্দুকে জানানো। কৃতজ্ঞতা তো তাকে জ্ঞাপন করতেই হবে, এবং তা সবার আগেই। চৈতি লিখল, আপনাকে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার জানা নেই। মা যে কী খুশি হয়েছেন আপনাকে বলে বোঝানো যাবে না। এতটাই যে মা আপনাকে একটু মিষ্টিমুখ না করিয়ে ছাড়বেন না। আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আপনার অফিসে আমি আগামীকাল যেতে পারি। 1 ঘন্টার মধ্যেই চৈতি যা উত্তর পেল তাতে ও যে শুধু খুশি হলো তাই না, আগের লেখাটাতে যে কোনো মুদ্রণ প্রমাদের চিহ্ন ছিল না সে ব্যাপারেও মোটামুটি নিশ্চিত হলো। অবশ্যই আসবে, তবে বিকেল 5টার পর। অপেক্ষায় থাকব। আহ্লাদে গদগদ হয়ে চৈতিও এই প্রস্তাবে তার অনুমোদনের বার্তাটুকু দিতে দেরি করল না। সাথে সাথে জানিয়ে দিল, কাল দেখা হলেই সব বলবো। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে গৌতম নারায়ণ দেব, পাঠে জয়তী। ধন্যবাদ।